আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। 2024 সালের গণ অভ্যুত্থানে নিহত আবু সাইদ হত্যা মামলার রায় আজ। বহুল আলোচিত এই মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় সহ মোট আসামি 30 জন। এদের মধ্যে গ্রেফতার আছেন 6 জন। সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত বছরের 24শে জুন মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে 6ই আগস্ট অভিযোগ গঠন করে 27 আগস্ট থেকে শুরু হয় আবু সাইদ হত্যা মামলার বিচার। তদন্ত কর্মকর্তা সহ সাক্ষ্য দেন 25 জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই মামলার রায় ঘোষণা করা হবে। এ বিষয়ে জানাতে হাইকোর্ট প্রাঙ্গণে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান। কথা বলবো তার সঙ্গে। মাহিদুর, রায় ঘোষণা কখন শুরু হতে পারে? আবু সাইদের পরিবারের সদস্যরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। জি সুমনা, আপনি যেমনটি বলছিলেন, রায়ের কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং আমরা দেখেছি যে ঠিক 2 থেকে 3 মিনিট আগেই কিন্তু যে গ্রেপ্তারকৃত 6 আসামি রয়েছে, সেই গ্রেপ্তারকৃত 6 আসামিকে কিন্তু ইতিমধ্যে কাঠগড়ায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা এখন চলমান প্রক্রিয়ায় যে এরপরে ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান এবং তার 2 সহযোগী সহ তারা এই 3 সদস্যের যে বেঞ্চ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে, আমাদেরকে এমনটি জানিয়েছে। তবে রায়কে ঘিরে কিন্তু আজকে একটু সময় বেশি নিয়ে ফেলছে, যেহেতু আমরা প্রসিকিউশনের সাথে কথা বলেছি, বলছে যেহেতু আমাদের একটু প্রস্তুতির ব্যাপার রয়েছে, সেজন্যই কিন্তু আজকে কিন্তু এই রায়কে ঘিরে তারা একটু সময় নিচ্ছেন, যেহেতু পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী কিন্তু বেলা 10:30 থেকে 11টার মধ্যেই সাধারণত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে এজলাস সেটি কিন্তু শুরু হয়ে যায়। কিন্তু আজকে কিন্তু এই রায়কে ঘিরেই কিন্তু এই ব্যাঘাতটি ঘটছে, যার কারণে এই রায়টি কিন্তু একটু গুরুত্ব পাচ্ছে। এই রায়কে ঘিরে কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশ থেকে না, দেশের বাইরে থেকেও কিন্তু অনেক মিডিয়া কাভারেজের জন্য এখানে এসেছে। আমরা দিন যতই যাচ্ছে, দিন যতই ঘনিয়ে আসছে, আদালত প্রাঙ্গণে কিন্তু তত বেশি মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। আদালত প্রাঙ্গণের বাইরেও কিন্তু মানুষজন অপেক্ষা করছে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক সদস্যরাও কিন্তু তারা বাইরে অবস্থান করছেন। আমরা এটাও দেখেছি যে রংপুর থেকেও কিন্তু অনেক ছাত্র জনতা কিন্তু আদালত চত্বরের বাইরে অবস্থান করছে। ভিতরে শুধুমাত্র এখানকার যারা আছেন তারাই প্রবেশ করতে পারছেন এবং ভিতরে আমরা দেখেছি যে আবু সাইদের পরিবারের 3 জন সদস্য কিন্তু এখানে প্রবেশ করেছেন। তা আমরা তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বারে বারে আমাদেরকে জানাচ্ছে যে তারা একটি ন্যায় বিচার চান। আমরা জানি যে আবু সাইদের যে 25 জন সাক্ষী দিয়েছিলেন, তার মধ্যে প্রথম সাক্ষী ছিলেন আবু সাইদের বাবা মকবুল হোসেন। মকবুল হোসেন কিন্তু তিনি তার সাক্ষী কিন্তু বলে গিয়েছিলেন যে তিনি তার জীবদ্দশায়, তার বয়স হয়ে গিয়েছে, তিনি তার জীবদ্দশায় কিন্তু এই তার আবু সাইদের মৃত্যুর যে রায় হবে, এই তার বিচার, সঠিক বিচারটা তিনি তার জীবদ্দশায় দেখে যেতে চান, এমনটি তারা আমাদেরকে জানাচ্ছিলেন। এছাড়াও আসামি পক্ষের যে আইনজীবীরা, তারাও কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে তারাও ন্যায় বিচার চান, তারাও দাবি করছেন যে তাদের আসামিরা খালাস পাবে। তো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে রায় পড়া, আমরা এখন সেই জন্য অপেক্ষা করছি। তো আপাতত এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। সুমনা। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহিদুর রহমান। বগুড়া 6 আসনের উপনির্বাচন ও শেরপুর 3 আসনের ভোট গ্রহণ চলছে। সকাল 7:30টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল 4:30টা পর্যন্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া 6 আসনে বিএনপি মনোনীত রেজাউল করিম বাদশাহ, জামায়াতে ইসলামী মনোনীত আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আলামিন তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার 4.5 লাখের বেশি। অন্যদিকে শেরপুর 3 আসনটির 2 উপজেলা শ্রীবরদী ও ঝিনাইগাতীতে মোট ভোটার 4,13,377 জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের প্রার্থী মিজানুর রহমান। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিজিবি, র্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনী সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে জানাতে বগুড়া থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী ববিন রহমান। ববিন, আপনি তো বগুড়ায় রয়েছেন, সেখানে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হচ্ছে কিনা আমাদের জানাবেন।
সুমনা, সকাল 7:30 থেকে শুরু হয়েছে বগুড়া 6 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ। এবং আপনাদের জানিয়ে রাখি যে উপনির্বাচনের এই ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল 4:30 পর্যন্ত। এবং এখন পর্যন্ত কোনো কেন্দ্রে কিন্তু আমরা কোনো ধরনের অভিযোগ পাইনি এবং কোনো বিশৃঙ্খলাও কোনো কেন্দ্রে হয়নি, এমন কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। বলতে পারি শান্তিপূর্ণ পরিবেশে প্রতিটা কেন্দ্রেই ভোট দিচ্ছেন ভোটাররা। এবং সেই সঙ্গে জানিয়ে রাখি যে প্রতিটা কেন্দ্রেই কিন্তু জাতীয় নির্বাচন যেটি 12ই ফেব্রুয়ারি হয়েছে, সেই ফেব্রুয়ারির সেই নির্বাচনের থেকেও কিন্তু এই উপনির্বাচনে এবার অতিরিক্ত আনসার, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এবং যার কারণে প্রতিটা ভোট কেন্দ্র এবং এই আসনের প্রতিটা এলাকায় কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকেছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং সেই সঙ্গে প্রতিটি কেন্দ্রেই আমরা যেমনটি নির্বাচন কমিশন থেকে জানতে পেরেছি যে তারা বলছেন যে প্রতিটা কেন্দ্রেই ক্লোজ সার্কিট ক্যামেরা কিন্তু রাখা হয়েছে, যাতে করে কোনো প্রকার কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা না হতে পারে। বা আমরা আরো একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে বগুড়ার এই সদর আসনটি যেটি, এই আসনে সর্বমোট 150টি কেন্দ্র রয়েছে এবং এই আসনে প্রায় 4.5 লক্ষ ভোটার রয়েছে। তবে আমরা সকাল থেকে এখন পর্যন্ত যেমনটি কেন্দ্রগুলো ঘুরে দেখেছি যে তুলনামূলকভাবে ভোটারের উপস্থিতি কম। তবে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে তারা যেমনটি জানিয়েছেন যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়বে। যেমন সকালে তারা দেখেছেন যে ভোটারের উপস্থিতি কম, তবে বেলা বাড়তে বাড়তে ভোটাররা আসছেন এবং সেই ভোটাররা কিন্তু তাদের ভোট দিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে জানিয়ে রাখি যে এই আসনটি থেকে 12 ফেব্রুয়ারি তারেক রহমান বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন এবং বিধি অনুযায়ী এই আসনটি তিনি ছেড়ে ঢাকা 17 আসনে তিনি রাখেন, যার কারণে এই আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল আমার কাছে বগুড়ার উপনির্বাচন নিয়ে সর্বশেষ খবর। ফিরে যাব স্টুডিওতে। সুমনা। ববিন, ধন্যবাদ আপনাকে। বর্ষবরণের উৎসব মানেই নতুনের আবাহন। পুরনোকে বিদায় জানিয়ে বাঙালির প্রাণে জেগে ওঠে পহেলা বৈশাখের আনন্দ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে এবারও শোভাযাত্রা হবে, তবে নাম বদলে হয়েছে বৈশাখী শোভাযাত্রা। চলছে তারই জোর প্রস্তুতি। মনের আনন্দে গাইতে গাইতে বাঁশের বাতায় কখনো তার কাটা, কখনো দড়ি ও গুণা দিয়ে মোটিফের পূর্ণ অবয়ব ফুটিয়ে তুলছেন কর্মীরা। হাতে সময় কম, তাই দিন রাত কাজ করে যেতে হচ্ছে। চৈত্রের বিদায়ী হাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এখন ব্যস্ত সময় পার করছে। 1433 বঙ্গাব্দ বরণের জন্য তৈরি হচ্ছে বিশাল সব মুখোশ ও শিল্প কাঠামো। চলছে রং তুলির আঁচড়। তবে এবারের আয়োজনটা একটু ভিন্ন। গত কয়েকদিন ধরে ইউনেস্কো স্বীকৃত মঙ্গল শোভাযাত্রার নাম নিয়ে যে বিতর্ক উঠেছিল, সংস্কৃতি মন্ত্রীর বৈশাখী শোভাযাত্রার ঘোষণার মধ্যে দিয়ে তার অবসান হয়েছে। এবারও শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে বিশাল আকৃতির পাখি, ঘোড়াসহ ট্যাপা পুতুলের নান্দনিক সব মোটিফ। তীব্র রোদ উপেক্ষা করে শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় ফুটে উঠছে বাঙালিয়ানার ঐতিহ্যবাহী নানা রূপ। কর্মীদের পাশাপাশি চারুকলার শিক্ষার্থীরাও হাত দিয়েছে মোটিফ তৈরির কাজে। চিরায়ত বাংলার যে টেরাকোটা আছে, তো ঘোড়া এবং ঘোড়া সওয়ার, ওটার একটা স্কাল্পচার হবে। অনেক পরিশ্রম যাচ্ছে, আমরা মানে বাসায় যেতে যেতে 12টা-1টা বেজে যায়। পরের দিন এসে যখন দেখি যে না অনেক দূর কাজ এগিয়েছে, তখন ভালো লাগে। কাগজে ও মাটির সরায় বাহারি রং দিয়ে নিজেদের কল্পনার নানা ছবি আঁকছেন শিল্পীরা, যেন একটুও ক্লান্তি নেই। নিজেদেরই কাজ, নিজেরাই তো এনজয় করবো, এটাই তো স্বাভাবিক। এবারের প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। দীর্ঘদিন পর দেশের মানুষ ভোটাধিকারের সুযোগ পেয়েছে। উৎসব আয়োজনে রাষ্ট্রের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানান চারুকলা অনুষদের ডিন। প্রতিপাদ্য বিষয়টা এখানে করেছি এই কারণেই যে এই গণতান্ত্রিক সরকারের কাছেও যে আমাদের সর্বশ্রেণীর মানুষদের প্রত্যাশার জায়গাটা যেন আমাদের পরিষ্কার হয়। এখন যে সরকার আছে সে জাতীয় ঐক্যের ভিত্তিতে, মানে দেশের শান্তি, শৃঙ্খলা, সুখ, এই জিনিসগুলো প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশা এবং বিশ্বাস আমাদের থাকবে। এই আয়োজন 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে আনন্দ শোভাযাত্রা নামে বের হলেও পরে স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে এর নাম মঙ্গল শোভাযাত্রা হয়। 2016 সালে ইউনেস্কো একে সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেয়।
নাম নিয়ে বিতর্ক যতই থাক না কেন, বৈশাখ বরণের এই সাজ সাজ রব জানান দিচ্ছে বাঙালির প্রাণের উৎসব সবসময় সব বিতর্কের ঊর্ধ্বে। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে লাবণী গুহ, দীপ্ত সংবাদ। দর্শক, এবারে জানবো শেরপুর ৩ আসনের ভোট গ্রহণের খবর। সেখানকার চিত্র জানাচ্ছেন সহকর্মী মঞ্জুরুল আহসান। শেরপুর ৩ আসনের উপনির্বাচন সকাল 7:30টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি অনেকগুলো কেন্দ্র ঘুরে দেখে এসেছি। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে, সুষ্ঠু পরিবেশে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজকে ভোটাররা তাদের পছন্দের প্রতীক এবং পছন্দের প্রার্থীকে এই ভোট গ্রহণের ভোট প্রদানের মাধ্যমে তারা বাছাই করে নিচ্ছেন। আমরা যদি এখানে অনেক ভোটার রয়েছে, আমরা যদি ভোটারদের অনুভূতি একটু জানতে চাই যে তারা কি রকম পরিবেশে ভোট দিয়েছেন এবং তাদের কত বছর পরে বা কিভাবে তারা ভোট দিলেন, আমি একটু বিস্তারিত জানবো। ভাই, আপনার অনুভূতিটা কি? আপনি যে ভোট দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শিল্পপতি শিল্প বণিক সমিতির সহসভাপতি বিল্লাল হোসেন। এখানে 4বার যাবৎ ভোটই দিতে পারি না, তো এবার সুন্দরভাবে কেন্দ্রে এসে সুন্দরভাবে ভোট দিতে পারছি। আমার পছন্দের ক্যান্ডিডেটের আমি ভোট দিয়েছি আর কি। তো সুন্দর শৃঙ্খল ভাবে ভোট চলছে আর কি। যাক, ভাইয়ের কাছে যেটা জানতে পারলাম যে সুন্দর সুশৃঙ্খল পরিবেশে ভোট চলছে এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি রয়েছে। তারা সার্বক্ষণিক, তারা প্রত্যেকটা কেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন। এখন আমি আরেকজন ভোটার ভাইয়ের কাছে জানতে চাইবো যে এই আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিতিতে এখানে ভোট গ্রহণ কিরকম ভাবে চলছে ভাই? না, ইনশাল্লাহ খুব সুস্থ সুন্দর ভাবে আমাদের ভোট চলতেছে। আইন শৃঙ্খলা বাহিনীও মোটামুটি সহযোগিতা করতেছে, কোনো বিশৃঙ্খলা নাই, মানে শান্তিপূর্ণ ভাবে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারতেছে। ইনশাল্লাহ ওখানে কোনো ঝামেলা নাই, কোনো বিশৃঙ্খলা নাই। তার পছন্দের প্রার্থীকে দীর্ঘদিন পর মানুষ তার মনের প্রার্থীকে ভোট দিতে পারতেছে। এটি ধন্যবাদ। যাক, শান্তিপূর্ণ পরিবেশে মানুষ যার যার তার মনের যে প্রার্থী রয়েছে, মনের যে প্রতীক রয়েছে, সেই প্রার্থীকে তারা ভোট দিচ্ছে। আমরা এখন আরেকজন ভোটারের কাছে জানবো যে ভাই, এই ভোট প্রক্রিয়া আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমার নাম সেতু সাহা, শ্রীবুদ্ধি 7 নম্বর ওয়ার্ডের, এবং আমাদের কেন্দ্র হচ্ছে কামিল মাদ্রাসা। এখানে খুব সুন্দর সুষ্ঠুভাবে মানে ভোট চলতেছে, এখানে কোনো কিছু নাই। আমরা মানে আমাদের যে হিন্দু সম্প্রদায়ের থেকে সকাল 7টা থেকে আমরা ভোটে 7:30 থেকে আমরা ভোটে অংশগ্রহণ করতেছি এবং সুন্দর সুষ্ঠুভাবে আমাদের ভোট এই দিতে পারছি। এই জন্য খুব সরকারকে ধন্যবাদ এই বলে। যাক, সুন্দর সুষ্ঠুভাবে তারা ভোট দিচ্ছেন। আমি যেটা জানতে পেরেছি নির্বাচন অফিস সূত্রে যে শ্রীবর্দী জেনাগাতির 128টি কেন্দ্রে সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী বাংলাদেশি নাগরিক শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে। দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তথ্য মতে গত 1 এপ্রিল আমিরাতের ফুজাইরাস্থ দিব্যা এলাকায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত হন শাহ আলম। সকাল 8:37 এমিরেটস এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে শাহ আলমের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহত শাহ আলম ভুইয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের বাসিন্দা। প্রায় 1 দশক ধরে তিনি সংযুক্ত আরব আমিরাতের একটি খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন। ইসরায়েলি বাহিনী লেবাননে হামলা অব্যাহত রাখায় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন হুমকির মুখে। অবিলম্বে লেবাননে হামলা বন্ধ না হলে ফের পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এছাড়া যুদ্ধবিরতি অথবা ইসরায়েলের পক্ষে যুদ্ধ, যুক্তরাষ্ট্রকে এর মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তবে যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয় বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি লেবাননে হামলাকে কেন্দ্র করে যুদ্ধবিরতি ব্যাহত করা ইরানের জন্য বোকামি হবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে ইসরায়েলের হামলায় একদিনে লেবাননে অন্তত 254 জন নিহত হয়েছেন। আল জাজিরা জানায়, বুধবার রাত থেকে রাজধানী বৈরুত সহ দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল। মাত্র 10 মিনিটেরও কম সময় বৈরুতের কমপক্ষে 100টি স্থানে হামলা হয়। এতে ধসে গেছে বহু ভবন। হিজবুল্লাহ এই হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন ও গুরুতর যুদ্ধ অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে এবং পাল্টা হিসেবে উত্তর ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি ড্রোন হামলায় গাজায় কর্মরত আল জাজিরার একজন সাংবাদিক নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ উইশা।
স্থানীয় সময় বুধবার গাজা শহরের পশ্চিম পাশের উপকূলীয় আল রশিদ সড়ক দিয়ে যাওয়ার সময় তাকে বহনকারী গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে গাড়িটিতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে জঘন্য অপরাধ হিসেবে নিন্দা জানিয়েছে। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত অন্তত 262 জন সাংবাদিক নিহত হয়েছেন। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনের কার্যক্রম চলছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওই দিন বলেছিলাম সুপ্রিম কোর্টের এই ক্ষমতাটা রাষ্ট্রপতির হাতে ছিল চতুর্থ সংশোধনীর মাধ্যমে। পৃথিবীর ইতিহাসের অন্যতম ঘটনা যে সামরিক শাসন এসে বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিল। রাষ্ট্রপতির হাত থেকে এই চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গাটা এনেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঞ্চম সংশোধনের মাধ্যমে। এটা জুরিসপ্রুডেন্সের ইতিহাস। মাননীয় স্পিকার, পৃথিবীর ইতিহাসে জুডিশিয়ারির আমরা অ্যানার্কিজম দেখেছি, জুডিশিয়ারির অটোক্রেসি দেখেছি। আমি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলা আর্গুমেন্ট করতে গিয়ে বলেছিলাম 1661 সালের একটি মামলা রেফারেন্স দিয়েছিলাম ব্রিটিশ আদালতের। সেই মামলায় ব্রিটিশ তৎকালীন প্রধানমন্ত্রী অলিভার ক্রমওয়েলকে ফাঁসি দেওয়া হয়েছিল। অলিভার ক্রমওয়েল 1958 সালে কিডনি রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। রাজার এতটাই ক্ষোভ ছিল, বিচার বিভাগের মধ্য দিয়ে একজন মৃত ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়ে কবর থেকে তুলে এনে 61 সালে ফাঁসি দিয়েছিলেন 3 বছর পরে, মারা যাওয়ার 3 বছর পর। তারপরে সেখানে ক্ষান্ত হয়নি, সেখান থেকে এসে অলিভার ক্রমওয়েলের কঙ্কাল থেকে তার শিরচ্ছেদ করা হয়েছিল। তাকে ব্রিটিশ পার্লামেন্টের সামনে 20 বছর ঝুলিয়ে রাখা হয়েছিল। তারপরে সেই পার্লামেন্টে তার দেহাবশেষ পাঠিয়ে দেওয়া হয়েছিল কবরে, কঙ্কালের অন্য অংশ। 20 বছর পরে যে সেই মাথাটা, সেই খুলিটা ক্যামব্রিজের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের গেটে কবরস্থ করা হয়েছিল। মাননীয় স্পিকার, সেটাও হয়েছিল 200 বছর পরে, সেটাকে করা হয়েছে 20 বছর পরে। মাননীয় স্পিকার, এই কথাটা এটার কারণে বলছি, প্রগতিশীলতাটা কি, আমরা সামনে এগিয়ে যাব। আমরা বিচার বিভাগের স্বাধীনতার জন্য বদ্ধপরিকর। আমরা জুলাই চার্টারে স্বাক্ষর করেছি, আমরা বলেছি সংবিধানের প্রতি অনুচ্ছেদ ধরে আমরা এগিয়ে যাব মাননীয় স্পিকার, এবং যাব বলেই আমাদের যে বিলটা এনেছি সেই বিলের প্রথম লাইনেই বলেছি, যেহেতু সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বিষয়ে সংশ্লিষ্টদের সহিত অধিকতর পরামর্শ ও যাচাই বাছাই করা প্রয়োজন। আসেন না, মাননীয় বিরোধী দলের সদস্যদের বলছি, আপনাদের এক্সপার্টাইজ আমরা আহ্বান করব। আপনাদের বাইরেও যারা আছে, আপনাদের যারা সিনিয়র আইনজীবী আছে, তাদের কাছে এক্সপার্টাইজ আমরা আহ্বান করব। আমরা বিচার বিভাগের সচিবালয়ের প্রতিষ্ঠার বিষয়ে আমরা আরও যাচাই বাছাই করে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাই।